কাহিনীর শুরুতে আমরা থেনকে দেখতে পাই। থেনের ফ্যামিলি টাইটেল হলো ইউন। সে কথা বলতে বা শুনতে পারে না, কিন্তু তার মেডিসিন বানানোর প্রতি ইন্টারেস্ট অনেক বেশি। সে লতা পাতা থেকে কিভাবে মেডিসিন তৈরি করা যায় এসব ব্যাপারে অনেক কিছু জানে। সে একটা জায়গা থেকে একটা ছোট গাছ তুলে নেয়। এমন সময় একটা ছেলে তার পা ধরে ফেলে। ছেলেটার নাম জিংসেল হাও। সে এই গল্পের মেল লিড ক্যারেক্টার। জিংসেল থেনের পায়ে ধরে হেল্প চাইতে থাকে, কারণ তাকে কিছু লোক মারার জন্য খুঁজছে। থেন ডিসাইড করে সে তার হেল্প করবে, এজন্য সে তাকে একটু সাইডে নিয়ে আসে। এরপর সে তাকে একটা মেডিসিন খাওয়াতে চায়, কিন্তু জিংসেল সেটা খেতে চাচ্ছে না। তখন সে ওই ঔষধটাকে নিজের মুখে রাখে, তারপর মুখে মুখ লাগিয়ে ছেলেটার মুখে দিয়ে দেয়। এবার ছেলেটা বুঝতে না পেরে সেটাকে খেয়ে ফেলে। এরপর সে জিংসেলকে আরেকটু দূরে নিয়ে আসে। এবার থেন ওই লোকগুলোকে দেখতে পায় যারা তাকে মারার জন্য খুঁজছে। জিংসেল থেনকে বলে তার কোলে বসার জন্য। থেন প্রথমে ভাবে আরে এটা কি আজব মানুষ, কিন্তু পরে সে কথার মিনিং বুঝতে পেরে তার কোলে বসে যায়। আর জিংসেলকে খুঁজতে থাকা লোকগুলো মনে করে তারা হয়তো সেখানে বসে রোম্যান্স করছে। তারা আর জিংসেলকে আইডেন্টিফাই করতে পারে না। তখন ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। জিংসেল তাকে বলে তুমি আমাকে প্রথমে যেভাবে মেডিসিন দিয়েছিলে সেভাবেই আবার দাও, কিন্তু থেন প্রথমে রাজি হয় না। তখন জিংসেল নিজের পিস্তল বের করে, আর এরপর থেন সেভাবেই আবার তাকে মেডিসিন দেয় মুখে মুখ লাগিয়ে। কিন্তু এবার জিংসেল তাকে হালকা করে কিস করে দেয়। মেডিসিন নিয়ে জিংসেলের এখন কিছুটা ভালো লাগছে। সে নিজের একটা পেন্ডেন্ট থেনকে দিয়ে বলে এটা তুমি রাখো, এর মানে তুমি চাইলে আমি তোমার রেসপন্সিবল হতে পারবো। এটা শুনে থেন মনে মনে ভাবে কি ফালতু লোক রে বাবা। এরপর সে জিংসেলের জামা কাপড় খুলে সেখান থেকে চলে যায়। একটু পরে জিংসেলের বডিগার্ডরা সেখানে আসে। তারা প্রথমে এসে জিংসেলকে সরি বলে। এরপর জিংসেল এক বডিগার্ডের জামা খুলে নিজে পরে নেয়। তখন একজন বলে আপনার হবু বউকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে এখন বাড়িতে বউ সেজে বসে আছে। তখন জিংসেল বলে ইউন ফ্যামিলির সবাই এমন, ওরা টাকার জন্য নিজের পরিবারের লোকেদেরও বিক্রি করে দেয়। তুমি দেখো আমি ওদের সাথে কি করি। আরেকদিকে আমরা দেখতে পাই বাড়িতে বউ সেজে থেন বসে আছে, মানে তার সাথেই আজকে জিংসেলের বিয়ে হবার কথা। থেন নিজেও এ কথাটা জানে না। থেন বসে বসে পেন্ডেন্টটা দেখতে থাকে আর মনে মনে ভাবে আমার মাকে শেষবার দেখেছে এই পরিবারের একজন বুড়ো মহিলা, এরপরেই আমার মা গায়েব হয়ে যায়। আর এটাই আমাকে এখন জানতে হবে। আর থেনের এই পরিবারে বিয়ে করার মেন কারণও এটাই, সে তার মায়ের খোঁজ জানতে চায়। এরপর সে একটা ফুলদানিতে টাচ করে, আর সাথে সাথে একটা সিক্রেট রুমের দরজা খুলে যায়। এর ভেতরে একটা কুকুর ছিল। কুকুরটাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবে এই পরিবার এখন মানুষ মারার জন্য কুকুরও রেখেছে। এমন সময় জিংসেল সেখানে চলে আসে। সে বলে এত সাহস তোমার, তুমি এখানে এসেছো। থেন কিন্তু তাকে চিনে ফেলে। সে ভাবে আরে এটা তো ওই মানুষটাই যাকে আমি একটু আগে বাঁচিয়েছি। জিংসেল বলে তুমি তো আমার কথা শুনতে পারো না, তাহলে আমার কথা বুঝো কিভাবে? তখন সে নিজের ঠোঁটের দিকে ইশারা দিয়ে বোঝায় যে ঠোঁটের নড়াচড়া দেখে মানুষের কথা সে বুঝতে পারে। এমন সময় জিংসেলের কাছে একটা কল আসে। তাকে বলা হয় গ্র্যান্ড মাদারের শরীর অনেক খারাপ, আপনাকে আসতে হবে। তাই সে সেখান থেকে চলে যায়, তবে যাবার আগে বলে যায় যারা আমার সাথে খারাপ করে আমি ওদেরকে এখানে এনে ওদের সাথে খারাপ করি। এই বলে সে সেখান থেকে চলে যায়। জিংসেল হাসপাতালে গিয়ে দেখে তার গ্র্যান্ডমার অবস্থা সত্যিই খারাপ, আর ডক্টরও এখনো কিছু করতে পারেনি। এমন সময় কিছু শব্দ শুনে সে পিছনে তাকিয়ে দেখে সেখানে থেন এসেছে। জিংসেল দেখে গ্র্যান্ডমা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সে ইশারা দিয়ে বলে সে গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করতে পারবে। জিংসেল থেনের কথা শুনে একটু অবাক হয়। সেখানে জিংসেলের পার্টনারের মেয়ে রোজিও বসেছিল। সে জিংসেলকে অনেক পছন্দ করত। সে থেনকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু জিংসেল তাও একটা শেষ চেষ্টা করতে চায়। এজন্য সে থেনকে ট্রিটমেন্ট করতে দিতে রাজি হয়। তারপর সে গ্র্যান্ডমার চিকিৎসা করে আর বলে গ্র্যান্ডমা দ্রুতই সুস্থ হয়ে যাবে। এরপর মেয়েরা থেনকে ধরে দূরে সরিয়ে আনে। এমন সময় গ্র্যান্ডমার জ্ঞান ফিরে আসে। জিংসেল মনে মনে ভাবে এমন নিডল ট্রিটমেন্ট তো আমাকেও একটা মেয়ে করেছিল। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে ডাক্তার আমার প্রাণ বাঁচিয়েছে? জিংসেল বলে না, আমার হবু বউ আপনার প্রাণ বাঁচিয়েছে। তখন গ্র্যান্ডমা তার নাম জানতে চায়, আর থেন লিখে দেখায় যে তার নাম থেন ইউন। তখন গ্র্যান্ডমা বলে তুমি কি নিও থেনের মেয়ে? থেন উত্তরে বলে হ্যাঁ, আমি নিও থেনের মেয়ে। তখন গ্র্যান্ডমার শরীর আবার কেমন করতে থাকে। জিংসেল আবার টেনশনে পড়ে যায়। থেন তাকে চেক আপ করে জানায় তেমন কিছুই না, গ্র্যান্ডমার এখন একটু রেস্টের দরকার। এরপর জিংসেল থেনকে একটু সাইডে নিয়ে আসে। সে তাকে বলে একটা মেয়ে আমাকে এরকম নিডল ট্রিটমেন্ট দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল, তুমি কি ওই মেয়ে? থেন ওই প্রশ্নের কোনো উত্তর দেয় না। জিংসেল বলে তুমি যদি ওই মেয়ে হও তাহলে আমি খুব ভালোভাবে এটা রিপোর্ট করতে পারবো। এরপর থেন তাকে লিখে বলে এসব আমি একজন ডাক্তারের থেকে শিখেছি। এরপর সে আরো বলে যে তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও, আমার সাথে থাকতে না চাও, তাহলে দিতে পারো। তখন জিংসেল বলে হ্যাঁ, হাউ ফ্যামিলি
ফ্যামিলিতে ডিভোর্স দেয় এরকম কোনো নিয়ম নেই, তাই আর কখনোই কথা মুখেও আনিবে না। এরপর থেন সেখান থেকে চলে আসে। জিংসেলের কিছুটা সন্দেহ হয় থেনের উপর। এরপর আমরা দেখতে পাই জিংসেল অফিসে বসে আছে আর তার অ্যাসিস্ট্যান্ট এসে থেনের বায়োডাটা তার হাতে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে মেয়েটার ছোটবেলা একেবারেই ভালো যায়নি, ওর বয়স যখন 9 তখন ওর মাকে কিডন্যাপ করে ফেলা হয়। মানুষ বলতো সে একটা পাগল ছিল। এরপর সে তার স্টেপ মাদারের কাছে মানুষ হয়েছে, কিন্তু স্টেপ মাদার আর স্টেপ সিস্টার তাকে অনেক টর্চার করত আর এভাবেই সে একসময় ডেফ হয়ে যায় আর এরপর সে আর কথাও বলতে পারতো না। এরপর একটা ম্যাচ মেকার আপনার সাথে ওর বিয়ে ফিক্স করে দেয়, ও বিয়েতে রাজি হয়ে যায়। জিংসেল বলে এটাই তো আমি চিন্তা করছি, ও আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? আচ্ছা সমস্যা নাই, আমি দেখি ওর সম্পর্কে আরো জানার চেষ্টা করি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডামকে একটা গাড়ি পিক করতে এসেছিল আর সেই গাড়িতে করে উনি কোথায় যেন গিয়েছে। এটা শুনে জিংসেল চমকে যায়। সে জানার চেষ্টা করে থেন কার সাথে গিয়েছে। গোসল করে ফিরে থেন দেখে জিংসেল খাটে বসে আছে। সে প্রথমে থেনকে নিজের কাছে ডাকে। থেন না আসলে জোর করে তাকে নিজের কাছে টানে। তারপর তার কাঁধে আলতো করে একটা কামড় দিয়ে বলে কষ্ট হচ্ছে তাই না? তুমি যদি আমাকে ধোঁকা দাও তাহলে আমিও তোমাকে এভাবেই কষ্ট দিব। তারপর তার দিকে তাকিয়ে বলে তুমি দেখতে এমনিতে অনেক সুন্দর, আমার মনে হয় আমাদের এখন হাজবেন্ড ওয়াইফের মতোই বিহেভ করা উচিত। থেন তার কোল থেকে উঠে যেতে চায় কিন্তু জিংসেল তাকে খাটে ফেলে দেয়। এরপর সে নিজের কোট খুলতে শুরু করে আর হঠাৎ করেই সে মাটিতে পড়ে যায়। থেন এসে চেক করে দেখে জিংসেলকে বিষ দেওয়া হয়েছে। থেন নিডল দিয়ে বিষ বের করার চেষ্টা করে। এমন সময় জিংসেলের জ্ঞান ফিরে আসে। সে মনে করে থেন হয়তো তার শরীরে বিষ দিচ্ছে, কিন্তু এমন সময় তার আবার বমি হতে শুরু করে আর থেন তাকে বুকে জড়িয়ে ধরে, তার পিঠে একটা সুই ঢুকিয়ে দেয়। এরপর তাকে জড়িয়ে ধরা অবস্থাতেই বিষ বের করে টেনে ফেলে। তারপর তাকে খাটে শুইয়ে দেয়। শুয়ানোর পর থেন উঠে যেতে যাবে, এমন সময় জিংসেল তাকে টেনে আবারও খাটে নিয়ে আসে। জিংসেল তাকে বলে তুমি আজকে আমার সাথে ঘুমাও, কিন্তু থেন প্রথমে রাজি হয় না, কিন্তু জিংসেলের বারবার বলার পর সে রাজি হয়ে যায়। থেনকে ঘুমন্ত অবস্থায় দেখে জিংসেলের মনে প্রেম জাগে। পরদিন ঘুম থেকে উঠে থেন তার পাশে জিংসেলকে দেখতে পায় না। সে নিজের ক্রেডিট কার্ড থেনের জন্য রেখে গেছে যেন সে নিজের মনের মতো শপিং করতে পারে। এরপর জিংসেলকে আমরা একটা পার্টিতে দেখতে পাই। সেখানে তার একটা ফ্রেন্ড তাকে বলে ইউন ফ্যামিলির সেকেন্ড ডটার ইউন ইয়াসু দেশে ফিরে এসেছে আর আজকে তার জন্মদিন, সে এজন্য বড় পার্টির আয়োজন করেছে। এটা শুনে দেখার জন্য সে চলে যায়। এরপর আমরা ইউন ইয়াসুকে দেখতে পাই। তার মা তাকে বলে আমি তোমার বায়োলজিক্যাল মা, কিন্তু তুমি দুনিয়াকে এটা কেন বলো যে তুমি নিওথেনের মেয়ে? তখন ইয়াসু বলে নিওথেন পারফিউমের ব্যাপারে অনেক কিছু জানতো আর সে অনেক ফেমাস ছিল, তার নামের কারণে আমিও এখন আস্তে আস্তে নাম কামাচ্ছি। একবার আমিও ফেমাস হয়ে যাই, এরপর সবাইকে বলবো যে আপনি আমার বায়োলজিক্যাল মা। এটা শুনে তার মা রাজি হয়ে যায়। এরপর মিডিয়ার লোকজন এসে ইয়াসুকে প্রশ্ন করতে শুরু করে। তারা বলে আমরা শুনেছি নিওথেনের মেয়ের নাম থেন। ইয়াসু বলে না, ওনার আসল মেয়ে আমি। তখন ইয়াসু এমন প্রিটেন্ড করে যে সে তার বোন থেনকে অনেক ভালোবাসে। এমন সময় পেছন থেকে থেন চলে আসে। থেন এই পরিবারের সপক্ষে একটু আগলি লুকিং, আবার সে কথা বলতে বা শুনতে পারে না। তখন মিডিয়ারা ওর ব্যাপারে জানতে চায়। ইয়াসু বলে ও জন্ম থেকেই এমন, কথা বলতে বা শুনতে পারে না, কিন্তু ওর সাথে আমাদের রিলেশন অনেক ভালো। ইয়াসু দেখাতে থাকে সে তার বোনকে অনেক ভালোবাসে। এরপর সে চ্যালেঞ্জ দিয়ে বলে আমরা এখন একটা নাম্বারের খেলা খেলবো, যে সংখ্যা ওর নামে আসবে ও আমাদের কোম্পানির সেই পরিমাণ শেয়ার পাবে। কিন্তু খেলার সময় ইয়াসু অনেক চিন্তায় পড়ে যায়। সে থেনকে কিছুটা পাগল মনে করে। দেখা যায় গেমে সে কোম্পানির 15% মালিকানা জিতেছে। এটা দেখে ইয়াসু জেলাস হয়ে যায়, কিন্তু মিডিয়ার সামনে সে আর কি বলবে। সে মুখ কালো করে থেনকে অভিনন্দন জানায় আর মিডিয়ার লোকেরাও ইয়াসুর এই উদারতা ক্যামেরা বন্দি করতে শুরু করে। জিংসেল পেছনে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। সে মনে মনে ভাবে থেন নিজের ফ্যামিলির সামনে আগলি কেন সাজছে, নর্মালি তো সে এমন সেজে থাকে না। ইয়াসু তার খাস লোককে ডেকে বলে থেনের কাছ থেকে 15% শেয়ার কেড়ে নেওয়ার জন্য। সিঁড়ি দিয়ে নামার সময় ইয়াসুর লোকেরা তাকে ধরতে আসে। থেন নিজেকে বাঁচানোর জন্য নিডল বের করে, কিন্তু এমন সময় জিংসেল এসে তাকে ধরে ফেলে আর তাকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। যে গুন্ডাগুলোকে মেরে থেনকে বলে তুমি এভাবেই সব সময় আমার বুকে থেকো, আমি এভাবেই তোমাকে প্রোটেক্ট করে যাব। এটা শুনে থেন কিছুটা দূরে সরে যায়। এরপর জিংসেল তার হাত থেকে এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আসে। সে বলে এটা তোমার কি দরকার ছিল, তুমি আমাকে বলতে আমি ইউন ফ্যামিলির সব সম্পদ তোমার নামে করে দিতাম। এরপর জিংসেল ওই পেপারটা নিয়ে চলে যেতে দেয়,
যায় আর থেন পেপারটা নেওয়ার জন্য তার সাথে ধস্তাধস্তি করে। জিংসেল তাকে বকা দিয়ে বলে, তুমি কি আমার হাতে মরতে চাও? তখন থেন তার পায়ের দিকে ইশারা করে। দেখা যায় সে পায়ে ব্যথা পেয়েছে, তাই জিংসেল তাকে কোলে তুলে বিল্ডিং এর বাইরে নিয়ে আসে। তারপর তাকে কোল থেকে নামিয়ে দেয়। তখন থেনের ফ্রেন্ড জু তাকে দেখে ফেলে। থেনকে জিংসেলের কোলে দেখে সে জেলাস ফিল করে। সে কাছে গিয়ে বলে, ওহ তুমি তাহলে ওর হাজব্যান্ড, তুমি তো অনেক হ্যান্ডসাম। তারপর সে জিংসেলকে নিজের পরিচয় দেয়, নিজের একটা কার্ডও বের করে দেয়। সে বলে, এই বোবা মেয়ের সাথে থেকে তোমার কি লাভ? জিংসেল এটার খুব স্যাভেজ একটা রিপ্লাই দেয়। সেই সাথে সে তাকে তেমন একটা পাত্তা দেয় না, আবার কার্ডটাও সে নেয় না। এরপর জিংসেল তাকে গাড়িতে নিয়ে বসায়। জু তাদের একটা ছবি তুলে রাখে আর মনে মনে বলে, একদিন আমি তোমাকে বদনাম করে দেব থেন। বাড়িতে ঢোকার সময় জিংসেল থেনকে বলে, তুমি এত শপিং কার জন্য করেছো? গ্র্যান্ডমাকে আসতে দেখে থেন কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। গ্র্যান্ডমাদারও বলে, তুমি এত শপিং কার জন্য করেছো? তখন দেখা যায় সে হাউ ফ্যামিলির সবার জন্য উপহার কিনে এনেছে। সে একে একে সবাইকে প্যাকেট তুলে দেয়। গ্র্যান্ডমা এটা দেখে খুশি হয়ে যায়। জিংসেল ভেবেছিল কার্ড পেয়ে সবকিছু থেন নিজের জন্য কিনে এনেছে, কিন্তু সে আসলে নিজের জন্য কিছুই কেনেনি। গ্র্যান্ডমা বলে, বাহ তুমি কত সুইট, আমার লক্ষ্মী বউ। জিংসেলের উচিত ছিল তার বাড়িতে কাজ করা সবাইকে উপহার দেয়, কিন্তু তুমি দিচ্ছ। এটা শুনে জেলাস হয়ে জিংসেল ভেতরে চলে যায়। গ্র্যান্ডমা বলে, ওর মুড সবসময় এমন আপ ডাউন করে, তাই আমি চাইবো তুমি যেন ওর মুড সবসময় ঠিক রাখো। আমার মনে হয় তুমি ওকে খুশি করতে পারবে। জিংসেল উপরে ওঠার সময় অ্যাসিস্ট্যান্ট জিংসেলের গিফটটা তাকে এনে দেয়। জিংসেল বলে, ওর উচিত ছিল সবার আগে আমাকে দেওয়া, কিন্তু ও আমাকে নিজের হাতে দেয়নি, তাই এখন এটা আমার দরকার নাই। জিংসেল তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি যেভাবে বলছি তুমি সেভাবেই করো। আসলে জিংসেল থেনের জন্য একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করতে যাচ্ছে। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে যাবার সময় থেন জিংসেলের গলা শুনতে পায়। সে দেখে জিংসেল আস্তে আস্তে তার দিকে আসছে আর হাত থেকে রক্ত পড়ছে। সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জিংসেল বলে, আমি শুনেছি যারা কথা বলতে বা শুনতে পারে না ওদের স্মেলিং পাওয়ার অনেক বেশি ক্ষমতা থাকে। তুমি আমার রক্তের ঘ্রাণ তো পাচ্ছ, তাই না? এরপর সে আবার সাইকোদের মতো হয়ে যায়। সে থেনকে বলে, তুমি কখনোই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না, আমি তোমার খুব খারাপ অবস্থা করে ফেলবো। থেন মনে মনে ভাবে, এই লোকটা তো পুরো সাইকো। এমন সময় সেখানে জিংসেল রোজির গলা শুনতে পায়। সে থেনকে বলে, তুমি আমার সাথে বাথটবে আসো। ভয়ে ভয়ে থেন তার সাথে বাথটবে গিয়ে বসে। রোজি এসে বলে, তুমি ওকে এত বিশ্বাস করো না, ও ডেফ না, ও কথা বলতে পারে না, ওর কাছে অনেক পাওয়ার আছে, দেখো ও আমার কি অবস্থা করেছে। এই বলে সে নিজের হাত দেখায়। ও আমাকে পয়জন দিতে চেষ্টা করেছে, তুমি ওকে ট্রাস্ট করো না। জিংসেল থেনকে বলে, সত্যি কি তুমি এগুলা করতে পারো? থেন হাতের ইশারায় বলে যে সে পারে না, কিন্তু রোজি আবার তার উপর চিল্লাতে শুরু করে। জিংসেল রোজিকে ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন রোজি রাগ করে সেখান থেকে চলে যায়। জিংসেল থেনকে বলে, তুমি কি আমার সাথে গোসল করতে চাও? মনে তো হচ্ছে চাও, এখনো বসে আছো। এটা শুনে থেন লজ্জা পেয়ে সেখান থেকে উঠে যায়। রুম থেকে বের হয়ে আসার পর রোজি তার উপর ছুরি দিয়ে অ্যাটাক করে, কিন্তু থেন তার হাত শক্ত করে ধরে ফেলে। এমন সময় জিংসেল চলে আসে সেখানে। সে রোজিকে আবার বকাঝকা করে। রোজি আবার বলে, এই মেয়ে তোমার জন্য ঠিক না। এরপর সে আবার ছুরি নিয়ে তাকে মারতে যায়, কিন্তু এবারও থেন তার হাত ধরে ফেলে। সে একাই রোজিকে ট্যাকেল দিতে শুরু করে। থেনের সাহস দেখে জিংসেল ইমপ্রেস হয়ে যায়। আওয়াজ শুনে গ্র্যান্ডমা সেখানে চলে আসে। সে বলে, এখানে এগুলো কি হচ্ছে? তখন রোজি গ্র্যান্ডমাকে ম্যানিপুলেট করার ট্রাই করে, কিন্তু গ্র্যান্ডমা বলে, এগুলো হতে পারে না, আমার বৌমা অনেক ইনোসেন্ট একটা মেয়ে। এরপর রোজি অভিনয় করতে শুরু করে। সে বলে সে ব্যথা পেয়েছে, এজন্য এখন তার বাবাকে ডাকতে হবে। এরপর তার বাবা সেখানে চলে আসে। বাবা তো নিজের মেয়ের পক্ষ নেবেই। সে রোজির হয়ে জিংসেলকে খারাপ খারাপ কথা বলে। জিংসেলও মুখে মুখে ভালোই জবাব দেয়। সে বলে, আপনার মেয়ে পারমিশন ছাড়া আমার বেডরুমে এসেছে, এটাই তো সে একটা অপরাধ করেছে। তারপর সে আমার বউকে মারার চেষ্টাও করেছে। এভাবে সব ব্লেম এসে রোজির উপর পড়ে। তখন রোজির বাবা তাকে বলে, এদের সবার কাছে মাফ চাও। তখন রোজি তাদের কাছে মাফ চায়। এরপর রাগে গজগজ করতে করতে রোজি সেখান থেকে চলে যায়। সে চলে যাবার পর জিংসেল থেনকে বলে, তোমার সাহসে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু এরপরে সে আবার সাইকোদের মতো হয়ে যায়। বলে, তুমি কখনো আমাকে ধোঁকা দিও না, তাহলে আমি তোমাকে ছাড়বো না, কথাটা সব সময় মাথায় রেখো। এরপর আমরা দেখতে পাই জিংসেল থেনকে তার ড্রেস খোলার জন্য বলছে। থেন এটা শুনে 2 কদম পিছিয়ে যায়। তখন সে জোর করে থেনকে সোফায় বসিয়ে দেয়। এরপর তার ড্রেসটা একটু সাইড করলে দেখা যায় তার হাত কেটে গিয়েছে। এরপর সে থেনের জখমটা পরিষ্কার করতে শুরু করে। জিজ্ঞেস করে, তোমার ব্যথা লাগছে না তো? থেন বলে, না। জিংসেল বলে, এরপর থেকে আর এমন কোনো কাজ করো না। তারপর সে সেখান থেকে চলে যায়। যাবার সাথে সাথে থেন সোফার নিচে এগ্রিমেন্ট পেপারটা বের করে আনে। তখন জিংসেল আবার সেখানে চলে আসে। সে বলে, এটা ফেক ডকুমেন্টস, তোমার যদি আসলটা লাগে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। এটা শুনে থেন
ঝিম মেরে বসে থাকে। জিংসেল বলে তুমি মেবি এখনো রেডি না, তাই সে আবার উঠে চলে যায়। তখন থেন দ্রুত তার পায়ে ধরে ফেলে। সে ইশারায় বোঝাতে চায় যে সে রেডি। জিংসেল বলে কাজটা হলো তোমাকে আমার সাথে শুতে হবে। তারপর সে থেনকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দেয়। জিংসেল তার কাছে আসার সাথে সাথে সে নিডিল বের করে ফেলে। জিংসেল তার হাত ধরে বলে আমরা একসাথে অনেক কাজ করব। এসব কথায় কথায় জিংসেলের অনেক ঘুম চলে আসে আর সে সাথে সাথেই ঘুমিয়ে যায়। থেন মনে মনে ভাবে আরে এদিকে ঘুমিয়ে পড়েছে, লোকটা এতটাও খারাপ না। এসব ভেবে সে নিজেও ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে থেন দেখে পেপার টেবিলে রাখা আছে। থেন মনে মনে ভাবে লোকটা তো নিজের কথা রাখতে জানে। তখন মেড তাকে বলে ইউন ফ্যামিলি আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি একটু নিচে আসুন। সে ইশারা করে বলে আমি আসছি। সে নিচে এসে দেখে তার বোন, মা আর বাবা বসে আছে। তারা তাকে খারাপ খারাপ কথা বলতে থাকে। বলে তুমি কত ট্রিক্স করে কোম্পানির শেয়ার হাতিয়ে নিলে, আমি তো ভাবতাম তুমি বোকা, কিন্তু তুমি তো দরকারের থেকেও বেশি চালাক। এরপর জুয়ের তোলা ছবিটা দেখিয়ে বলে এখানে তুমি কার সাথে যাচ্ছ, তোমাকে তো আমরা জিংসেলের সাথে বিয়ে দিয়েছিলাম। তার বাবা একটু বেশি উত্তেজিত হয়ে যায়। সে জিনিসপত্র থেনের দিকে ছুঁড়ে মারতে থাকে। তখন গ্র্যান্ডমা এসে বলে এগুলো কি হচ্ছে। তখন থেনের বাবা বলে আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু ও কি নষ্টামি করে বেড়াচ্ছে, এই দেখেন সে কার সাথে ঘুরে বেড়াচ্ছে। গ্র্যান্ডমা ছবি দেখে বলে আরে এটা তো জিংসেল নিজেই, ওর সাথেই তো থেনের বিয়ে হয়েছে। তোমরা কত নিচু ধরনের মানুষ, নিজের মেয়েকে কেউ এরকম সন্দেহ করে। এসব শুনে থেনের বাবা লজ্জায় পড়ে যায় আর পরিবার নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ডমা থেনের তারিফ করে, বলে তুমি খুব সাহসী একটা মেয়ে। জিংসেল এসে বলে কি হচ্ছিল এখানে। তারপর গ্র্যান্ডমা তাকে সবকিছু খুলে বলে যে ইউন পরিবার এখানে এসেছিল, তারা এমন এমন কথা থেনকে বলে গিয়েছে, এরা কত খারাপ ধরনের মানুষ। এরপর গ্র্যান্ডমা বলে আমি একটু টায়ার্ড, যাই গিয়ে একটু বিশ্রাম নি, তোমরা কথা বলো। তখন জিংসেল থেনকে বলে ওয়াও তুমি তো আজকে সেই একটা কাজ করেছো। এরপর সে তার সাথে রোমান্টিক হতে শুরু করে আর থেন তাকে হালকা করে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে জিংসেল খুশি হয়ে যায়। এরপর থেনের সাথে তার বোনের কল আসে। সে বলে ইউন ফ্যামিলির গ্র্যান্ডমা দেশে ফিরে এসেছে। এসবের আসল মাস্টার মাইন্ড গ্র্যান্ডমা, সে তোমার মাকে সব থেকে বেশি হেট করত। এখানে আমরা দেখতে পাই থেন কথা বলতে পারে, কিন্তু সে দুনিয়ার সামনে দেখায় সে কথা বলতে পারে না। আর কথা বলতে পারে মানে সে কথা শুনতেও পারে। সে বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। ইউন ফ্যামিলির গ্র্যান্ডমা থেনের বাবাকে বলে 15% শেয়ার কিভাবে তোমরা থেনকে দিতে পারো, ওকে আমি অনেক ঘৃণা করি। তখন থেনের বাবা বলে আমরা দিইনি, ও ট্রিক্স করে এসব হাতিয়ে নিয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওর থেকে সবকিছু আবার কেড়ে নেব। গ্র্যান্ডমা বলে হ্যাঁ এটাই করতে হবে, আমি ওকে কৌশলে আমার কাছে ডাকবো, এরপর দেখো আমি ওর সাথে কি করি। এরপর আমরা দেখতে পাই মেড থেনের কাছে একটা ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে। থেন যখন দেখে ইউন ফ্যামিলি থেকে এটা এসেছে তখন সে বুঝে ফেলে গ্র্যান্ডমা এই জাল ফেলেছে তাকে ধরার জন্য। তারা ওই কার্ডের সাথে নিও থেন আর থেনের একটা ছবিও পাঠিয়েছে। সে ইনভিটেশনে যাবার পর গ্র্যান্ডমা তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার মাকেও অনেক ভালোবাসতাম কি এখনো বাসি, কিন্তু তুমি তো জানো তোমার মা একটু পাগল ছিল। সেই সাথে গ্র্যান্ডমা থেনের জন্য চা বানিয়ে আনে আর মনে মনে ভাবে এটাতে অবশ্যই তারা কিছু না কিছু মিশিয়ে রেখেছে। খাবার সাথে সাথে থেন অজ্ঞান হয়ে যায়। তখন গ্র্যান্ডমা একজনকে কল দিয়ে বলে ওকে ওই হোটেলে পৌঁছে দিয়ে আসো। ওই হোটেলে তখন জিংসেল তার ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্ক করছিল। হোটেল রুমে থেনের ঘুম ভাঙে, কারো পায়ের শব্দ শুনে সে একটা কাঁচের পাত্র নিয়ে দেয়ালের পিছে লুকায়। দেখা যায় রুমে আসলে জিংসেল ঢুকছে। সে মারতে যাবে এমন সময় জিংসেল তাকে পিছন দিক দিয়ে ধরে ফেলে। জিংসেল তখনও জানে না যে এটা থেন, আবার থেনও এখনো তাহার চেহারা দেখেনি। জিংসেল ধাক্কাতে ধাক্কাতে তাকে খাটে ফেলে দেয়। কাছে আসার পর একে অপরকে চিনতে পারে। জিংসেল মনে মনে ভাবে থেন এখানে কি করছে। সে থেনকে বলে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে। থেন তখন তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিংসেল তার কথা বুঝতে পারে না। এরপর থেন লিখে বলে যে তাকে ফাঁসানো হয়েছে। তখন জিংসেল বলে ঠিক আছে। এরপর সে তাকে গোসল করে বাধ্য করতে থাকে। থেন এখানে গোসল করতে চায় না। সে আবার লিখে বলে আমাকে ফাঁসানো হয়েছে, তুমি আমাকে সন্দেহ করা বন্ধ করো। জিংসেল বলে ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু তাও তুমি গোসল করে বাহিরে আসো। এটা বলে সে বাহিরে চলে আসে। বাহিরে এসে জিংসেল একটা নাম্বারে কল করে। সে বলে থেনের জন্য রেডি করা ড্রেস পাঠিয়ে দাও। থেন গোসল করে এসে দেখে তার জন্য খাটে ড্রেস রাখা। সে মনে মনে ভাবে জিংসেল মানুষটা এতটাও খারাপ না। আরেকদিকে আমরা জিংসেলকে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখি। তার ফ্রেন্ড বলে ইউন ফ্যামিলি এত নিচু স্বভাবের কেন, কেউ নিজের পরিবারের মেয়ের সাথে এমন করতে পারে, আমরা ওদের সাথে কি করতে পারি। সে হাতের ইশারায় বলে কিছু করার দরকার নেই। লিখে বলে এই ফ্যামিলির সাথে আমি একাই লড়াই করব। জিংসেল বলে ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে। থেন তার একজন লোককে কল করে একটা ভিডিও রেকর্ডার অ্যারেঞ্জ করতে বলে। তারপর ইয়াসুকে আমরা দেখতে পাই।
সে হোটেল রুমে খুব সেজে গুজে রেডি হয়। এমন সময় একজন হোটেল বয় এসে বলে আপনাকে জিংসেল স্যার রুমে ডেকেছে। এটা শুনে সে খুশি হয়ে ওই রুমে যায়। এমন সময় অন্ধকারে একটা লোক তাকে ধরে খাটে ফেলে দেয় আর তার ক্লোজ হতে চেষ্টা করে। এমন সময় লাইট জ্বালালে দেখা যায় থেন বসে তাদের এগুলো রেকর্ড করছে। ইয়াসু তাকে বলে তুমি এগুলো কি করছো? থেন তার দিকে ক্যামেরা ধরে বলে আচ্ছা তাহলে তুমি এভাবে হোটেলে রঙ্গ করে বেড়াও। সেই সাথে সে ইয়াসুকে জোরে একটা চড় মারে। ইয়াসু বলে তুমি এভাবে আমাকে ফ্রেম কেন করছো? থেন বলে এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি গ্র্যান্ডমার সাথে মিলে আমাকে কি প্রমাণ করতে চাইছো? সে জিজ্ঞেস করে আমার মা কোথায়, কিন্তু ইয়াসু মুখ খুলে না। থেন বলে ঠিক আছে আমি এই ভিডিও সব জায়গায় ছড়িয়ে দিব, তখন তোমার বাবার নাকও সবার সামনে কাটা যাবে। এটা শুনে ইয়াসু বলে প্লিজ থেন এই কাজ করো না, কিন্তু থেন নাছোড়বান্দা, তাই ইয়াসু সব সত্যি কথা বলে দেয়। সে বলে তোমার মাকে গ্র্যান্ডমা এক স্থানে কিডন্যাপ করে রেখেছিল আর তারপর সে বিদেশ চলে যায়। এখন তো সে দেশে চলে এসেছে, কিন্তু তোমার মাকে সে কোথায় রেখেছে সেটা আমি জানি না, আর তোমার মায়ের মানসিক অবস্থাও ভালো ছিল না। তারপর ইয়াসু বলে ভিডিওটা ডিলিট করার জন্য। তখন থেন বলে আমরা কি এমন কোনো ডিল করেছিলাম? এই বলে সে তাকে একটা চড় মেরে সেখান থেকে চলে আসে। আর একদিকে জিংসেলও রেকর্ডার দিয়ে তাদের সব কথা শুনে ফেলে, কিন্তু এটা তার কাছে একটু আজব লাগে। তার মনে হয় থেন তার সাথেও কোনো গেম খেলছে। এরপর থেন তার খাস আদমির সাথে গাড়িতে করে যেতে থাকে আর জিংসেলও তার পিছু নাই। থেন লোকটাকে বলে এই ক্যামেরাটা তুমি সেফ কোথাও রেখে এসো। এরপর সে লোকটার সাথে তার মায়ের ব্যাপারেও কথা বলে। এমন সময় জিংসেল পেছন থেকে তাদের গাড়িতে ধাক্কা দেয়। থেন বুঝে ফেলে এটা জিংসেলের গাড়ি। সে তার লোককে বলে তুমি এখন যাও। এরপর সে হেঁটে হেঁটে জিংসেলের কাছে আসে আর জিংসেলকে বলে আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু তুমি আসছিলে না। তখন আমি ট্যাক্সি কল করি, এই ট্যাক্সি ড্রাইভারটি ভালো ছিল তাই আমি তার সাথে যাচ্ছিলাম। জিংসেল বলে আচ্ছা লাল ছাদ খোলা গাড়িতে ট্যাক্সি ড্রাইভার, তুমি কি আমাকে বোকা মনে করো? থেন বলে তুমি এগুলো কি বলছো? জিংসেল বলে তুমি এখনো আমাকে চেনো না। এরপর সে থেনের গলায় থাকা ভয়েস রেকর্ডারটা ছিঁড়ে ফেলে দেয়। এরপর জোর করে তাকে কিস করার চেষ্টা করে। থেন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এরপর জিংসেল তাকে জোর করে গাড়িতে বসায়। জিংসেল তাকে বলে তুমি আসলে কে? তুমি আমাকে বিয়ে কেন করেছো? মেয়েটা কোনো উত্তর দেয় না। জিংসেল বারবার তাকে এই প্রশ্ন করতে থাকে তুমি আমাকে বিয়ে করেছো কেন? কিন্তু থেনের কাছ থেকে কোনো জবাব আসে না। সে থেনকে সিডিউস করতে শুরু করে। একসময় না থাকতে পেরে থেন বলেই ফেলে প্লিজ তুমি আমার সাথে এসব করো না। জিংসেল বলে তুমি আমার সাথে এমন কেন করলে? থেন বলে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ইউন ফ্যামিলি তোমার ফ্যামিলি থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর এই জন্য আমাকে বিয়ে করতে বসতে হয়েছে। আমার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। জিংসেল বলে তারপরও তুমি আমাকে এভাবে ধোঁকা কেন দিলে? থেন বলে আমি তোমার অনেক কাজে আসতে পারি, আমি রাতের বেলা তোমার সাথে টাইম স্পেন্ড করব, আর তোমার গ্র্যান্ডমাও আমাকে অনেক ভালোবাসে। এমন সময় জিংসেলের কাছে গ্র্যান্ডমার কল আসে। কল ধরলে থেন বলে গ্র্যান্ডমা দেখো আমি এখন কথা বলতে পারি, আমার অনেক ভালো ট্রিটমেন্ট হয়েছে। এটা শুনে গ্র্যান্ডমা খুশি হয়ে যায়, কারণ তিনি এমনিতেও মেয়েটাকে অনেক পছন্দ করেন। জিংসেল বলে বুঝলাম গ্র্যান্ডমা তোমাকে অনেক পছন্দ করে। তখন থেন বলে আমি বললাম না, আর আমি এমনিতেও তোমাকে অনেকভাবে সাহায্য করতে পারি, তুমি যা বলবে তাই করব, তুমি প্লিজ আমাকে একটা চান্স দাও, আমি এতটাও খারাপ মানুষ না। জিংসেল বলে তুমি সত্যি আমার সাথে রাত কাটাবে? থেন বলে হ্যাঁ তুমি যাই বলবে আমি তাই করব। তখন জিংসেল তাকে চান্স দিতে রাজি হয়। এরপর আমরা দেখতে পাই মিস্টার ইউন তার মেয়ে আর স্ত্রীকে বকাঝকা করছে। বলে তোমাদের জন্য কিভাবে আমার 15% শেয়ার চলে গেল, ও নিয়ে গেল আর তোমরা কিছু করতেও পারলে না। সে আরও বলে বিজনেস এমনিতেও লসে যাচ্ছে। এসব বলে সে রাগ হয়ে সেখান থেকে উঠে যায়। ইয়াসু তার মাকে বলে বাবার মন জেতার জন্য আমাদের কিছু না কিছু করতে হবে। তখন তারা নতুন পারফিউম বাজারে আনার কথা ভাবে। ইয়াসু বলে নিওথেনের একটা পারফিউমের ফর্মুলা আমার কাছে আছে, আমি এটা কাজে লাগাবো, সেটা থেকে আমাদের বিজনেস আবার উপরে উঠতে পারে। এরপর আমরা দেখতে পাই ওই পারফিউমটির এক্সিবিশন চলছে। সেখানে থেনের ফ্রেন্ড থেনকে তার মায়ের একটা ফর্মুলা দেয়। থেন মনে মনে ভাবে থ্যাঙ্ক গড এটা এখনও ইয়াসুর হাতে লাগেনি। তার ফ্রেন্ড তাকে এক্সিবিশনে পারফিউমটা শো করতে বলে। এরপর সেখানে তার ফর্মুলা এক্সিবিশন করা হয়।
এখানে এমেঞ্জার নামের একটা মেয়ে হোস্টিং করছিল। এমেঞ্জার কাছে থেনের পারফিউম বেশ ভালো লেগেছে, কিন্তু তাকে কার্ড দেওয়ার সময় ইয়াসু টান দিয়ে কার্ডটা নিয়ে নেয়। সে এমেঞ্জাকে বলে ওর ফর্মুলা রিজেক্ট করে দাও, ও তো কথাও বলতে পারে না, ওর সাথে বিজনেস করে তোমার আরো অসুবিধা হবে। এসব বলে সে এমেঞ্জাকে ম্যানিপুলেট করতে চেষ্টা করে। এমেঞ্জাও কিছুটা ভড়কে যায় তার কথা শুনে। এভাবে আগুন লাগিয়ে ইয়াসু নিজের কাজে রওনা দেয়। তখন থেন কথা বলে ওঠে, আর এটা দেখে তো ইয়াসু অবাক হয়ে যায়। সে বলে, তো কথাও বলতে পারে? আমরা তো জানতাম তুমি কথা বলতে পারো না। এর মানে সে এটাও আমাদের থেকে লুকিয়েছে। সেখানে থেন এমেঞ্জার মন জেতার চেষ্টা করে, আর এমেঞ্জার তো এমনিতেও থেনের পারফিউম অনেক ভালো লেগেছে, তাই সে থেনের পারফিউম সিলেক্ট করে। এটা শুনে ইয়াসু জেলাস হয়ে যায়। সে থেনকে বলে, তুমি আমাকে নিচু দেখানোর জন্য এটা করেছো। থেন বলে, অবশ্যই আমি এটা এজন্য করিনি, কিন্তু আমার মনে হয় আমার হাতেই তোমরা মরবে। এরপর থেন তার খাস লোকটার সাথে সেখান থেকে চলে যেতে থাকে। তখন থেন বারবার পিছনে ফিরে তাকায়, তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। সেটা তার সাথে থাকা লোকটাকে বলে, কিন্তু পিছনে কেউ ছিল না। তখন সে বলে, মেবি আমি একটু বেশি চিন্তা করছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তবে দেখা যায় থেনের সন্দেহই ঠিক ছিল। রোজই তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। সে তাদের একটা ছবিও তুলে ফেলে, আর মনে মনে বলে, এই ছবি আমি জিংসেলকে পাঠাবো, সে দেখুক তার বউ কার সাথে ঘুরছে। এরপর হোটেল রুমে জিংসেলের ফোন দেখতে পাই আমরা। তাকে থেন কল করলে রোজই সেটা পিক করে। সে বলে, জিংসেল গোসল করছে আর আমিও তার সাথে গোসল করতে যাচ্ছি। এটা শুনে থেন জেলাস হয়ে যায়। জিংসেল গোসল থেকে বের হয়ে বলে, তুমি এখানে কি করছো? রোজি বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এরপর সে জিংসেলকে সিডিউস করার ট্রাই করে, কিন্তু জিংসেল একেবারেই ইন্টারেস্টেড ছিল না। তখন রোজি তাকে থেনের সাথে ওই লোকটার ছবি দেখায় আর বলে, তোমার ওয়াইফ তো এখন অন্য কারোর সাথে, তাই তুমি আমার সাথে থাকো। জিংসেলের মনে হতে থাকে ওই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। এমন সময় রোজি আবার তাকে সিডিউস করার ট্রাই করে। তখন জিংসেল পিস্তল বের করে তার সামনে ধরে, বলে, তোমার যদি আমার সাথে নাইট স্পেন্ড করতে হয় তাহলে আমার সাথে এগুলো নিয়েও খেলার অভ্যেস থাকতে হবে। এটা শুনে রোজি ভয়ে সেখান থেকে চলে আসে। জিংসেলের কাছে থেনের মেসেজ আসে। সে বলে, তুমি বাসায় আসবে কখন? জিংসেল বলে, তুমি গোসল সেরে নাও, আমি আসছি। তখন থেন মনে মনে ভাবতে থাকে, কত বেশরম লোক, অন্য মেয়ের সাথে গোসল করে আবার আমার কাছে আসতে চাইছে। সে আরেকটা মেসেজ লিখতে গিয়েও আর লিখে না, ভাবে আমি কেন এত জেলাস হচ্ছি। তারপর সে তার ফোন খাটে ছুঁড়ে মারে। এরপর আমরা দেখতে পাই রোজি একটা বারে থেনকে বুলি করছে। তখন জিংসেল তাকে সেখান থেকে নিয়ে এসে গাড়িতে বসায়। থেন তার দিকে তাকিয়ে থাকে, ভাবে এই লোক তো ওর সাথে নাইট স্পেন্ডও করেছে, এখন তাহলে এমন কেন করলো? জিংসেল বলে, তুমি যা ইচ্ছে বলতে পারো আমাকে, কিন্তু আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তখন থেন বলে, তুমি ওর সাথে গোসল কিভাবে করতে পারো? তুমি এত নিচু কাজ কিভাবে করতে পারো? এমন সময় জিংসেল দেখে কিছু লোক তাদের অ্যাটাক করতে আসছে। জিংসেল থেনকে মাথা নিচের দিকে দিয়ে বসে থাকতে বলে, আর তখনই গুন্ডাগুলা গুলি করতে শুরু করে। আর জিংসেল দ্রুত ডাইভ করে সেখান থেকে পালাতে থাকে। একটু সামনে এগিয়ে জিংসেল থেনকে বলে, তুমি গাড়ি থেকে নেমে যাও। এরপর গুন্ডাগুলা গাড়িটাকে ঘিরে ফেলে। জিংসেল গাড়ি থেকে বের হয়ে ফাইটিং করতে শুরু করে। এতে সে কিছুটা ব্যথাও পায়। এরপর দেখা যায় থেন একটা বাইকে করে এসেছে। সে সেখানে কিছু স্মোক গ্রেনেড ছেড়ে দেয় আর জিংসেলকে নিয়ে বাইকে করে পালায়। এরপর সামনে থেকে জিংসেলের লোকজন আসে, তারা তাকে দ্রুত গাড়িতে বসায়, কিন্তু জিংসেল আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। থেন বলে, আমি তোমার ট্রিটমেন্ট করতে পারবো। জিংসেল বলে, না, আমি এখন অনেক বেশি আহত হয়েছি, আমি ডক্টর লিনের কাছে যেতে চাই। এরপর তাকে ডক্টর লিনের কাছে নিয়ে আসা হয়। এরপর লিন তার ট্রিটমেন্ট শুরু করে, আর থেন বাহিরে বসে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে যায়। অনেকক্ষণ পর জিংসেল বের হয়ে আসে। সে দেখে থেন বাহিরে বসে আছে। সে থেনের পাশে গিয়ে বসে পড়ে। তখন থেনের ঘুমন্ত অবস্থায় তাকে হাগ করে ফেলে আর বিড়বিড় করে বলে, আমি তোমার কিছুই হতে দিব না। তারপর জিংসেল তাকে এনে খাটে শুয়ে দেয়। এমন সময় থেনের ফোনে একটা মেসেজ আসে। সে দেখে থেনের খাস লোকটার মেসেজ এসেছে। এটা দেখে জিংসেল থেনকে সন্দেহ করতে শুরু করে। তার মনে হয় থেন তাকে চিট করছে। সে সাথে সাথে তার গলা চেপে ধরে, আর তখন থেনের ঘুম ভেঙে যায়।
থেন তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি চিট করছি না। জিংসেল বলে, তাও তুমি কিছু একটা আমার থেকে লুকাচ্ছ, তুমি ইচ্ছে করে আমাকে বিয়ে করেছো, কারণ কি এটার? তখন থেন ভয়ে বলে দেয়, সেদিন আমিই তোমাকে বাঁচিয়েছিলাম, আমি সবসময় তোমাকে বাঁচিয়ে এসেছি। জিংসেল তার গলা ছেড়ে দেয়। সে বলে, তুমি যখন ভয়ে থাকো তখন তুমি সব সত্যি কথা বলে ফেলো। থেন বলে, হ্যাঁ, আমি ওই রাতেও তোমাকে বাঁচিয়েছিলাম, আমার কখনোই তোমাকে হার্ট করার ইন্টেনশন ছিল না, আমার নিজের কিছু মিশন আছে, কিন্তু আমি তোমাকে ধোঁকা দিচ্ছি না। এই বলে থেন সেখান থেকে যেতে থাকে। এমন সময় জিংসেল আবারও জ্ঞান হারিয়ে ফেলে। তখন থেন আবার তাকে কেয়ার করার চেষ্টা করে, কিন্তু জিংসেল বলে লিনকে ডাকার জন্য। থেন বলে, আমি পারবো তোমার ট্রিটমেন্ট করতে। এই বলে জিংসেলের গলায় একটা নিডল বসিয়ে দেয় আর বলে, এই নিয়ে 3rd টাইম আমি তোমাকে হেল্প করছি, আমি বললাম না আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। সে তাকে সুস্থ করে খাটে শুইয়ে দেয় আর জিংসেল মায়া ভরা চোখে তাকে দেখতে থাকে। সে জিংসেলকে বলে নিজের খেয়াল রাখার জন্য। থেন ঝুঁকে ছিল বলে তার শরীর দেখা যাচ্ছিল। তখন জিংসেল তার দিকে তাকিয়ে থাকে আর থেন লজ্জা পেয়ে সরে যায়। তখন জিংসেল আবার তাকে কাছে টেনে আনে। থেন বলে, আমি তোমাকে বলছি তো যে আমার নিয়ত খারাপ না, কিন্তু প্রতিবারই তুমি আমাকে ভুল বুঝো। তখন জিংসেল তাকে বুকে টেনে বলে, প্লিজ তুমি আমার সাথে ঘুমাও। থেন আবার দূরে যেতে চেষ্টা করে। তখন দেখা যায় জিংসেল ঘুমিয়ে পড়েছে। তখনও থেন তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই থেনকে তার খাস লোক মেসেজ করছে। ইয়াসু কোথায় যেন যাচ্ছে, তাই সে থেনকে বলছে তাকে ফলো করার জন্য। এরপর আমরা দেখতে পাই ইয়াসু একটা জায়গায় এসেছে। সেখানে একজন মহিলা তাকে বলে ভিতরে যে মহিলাকে আটকে রাখা হয়েছে তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরপর ইয়াসু ভেতরে গেলে আমরা দেখতে পাই সেখানে নিওথেনকে আটকে রাখা হয়েছে আর সে কিছুটা পাগলের মতো। সে একটা পুতুলকে বাচ্চাদের মতো আদর করছে। তাকে দেখে ইয়াসু বলে, এতদিন পর তোমাকে দেখে ভালো লাগছে, দেখো আমি তোমার ফর্মুলা নিয়ে কত সাকসেসফুল হচ্ছি। এমন সময় সেখানে থেন তার খাস লোকের সাথে চলে আসে। তাকে দেখে ইয়াসু ভয় পেয়ে যায়। সে বলে, তুমি দেখো আমি এখন তোমাদের সাথে কি করি, আমি ইউন ফ্যামিলিকে ছাড়খাড় করে ফেলবো। তখন থেনের খাস লোক ইয়াসুকে ধরার জন্য যায়, কিন্তু এমন সময় সেখানে মাস্ক পরা একজন লোক আসে। সে ইয়াসুকে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে যায়। থেন বুঝতে পারে না এই লোকটা কে ছিল। এরপর সে একটা হুইল চেয়ার এনে তার মাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ডাক্তার জানায় তাকে অনেক দিন ধরে ড্রাগ দেওয়া হচ্ছিল, সেই সাথে তাকে অল্প অল্প বিষও দেওয়া হচ্ছিল। থেন ডাক্তারকে বলে যে করেই হোক তার মাকে সুস্থ করে দেওয়ার জন্য। জিংসেল নিজেও বাইরে থেকে এসব কিছু দেখে ফেলে। তার অ্যাসিস্ট্যান্টকে স্যুপ আনতে বলে। তারপর সে নিজেই স্যুপ নিয়ে ভিতরে আসে। জিংসেল থেনকে বলে, স্যুপটা ভালো, তুমি চাইলে খেতে পারো। থেনের অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে স্যুপটা খেতে শুরু করে। খাওয়ার সময় জিংসেল তার একটা ছবি তোলে। থেন বলে, তুমি আমার ছবি তুললে কেন? এভাবে পারমিশন ছাড়া ছবি তোলা ঠিক না। এরপর জিংসেল বলে, তুমি আমার জন্য এত কিছু করো, আমারও তো কিছু করা উচিত। এই বলে সে থেনের চুল সরিয়ে তাকে সিরিয়াস করতে শুরু করে। এখন থেনের হার্টবিট বেড়ে যায়, কারণ সে জিংসেলকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু সে লজ্জা পেয়ে বাহিরে চলে আসে। বাইরে এসে তার খাস লোককে মেসেজ দিয়ে কি যেন বলে আর মনে মনে ভাবে এবার আসল খেলা খেলার সময় এসেছে। এরপর আমরা দেখতে পাই থেন বিছানা ঠিক করছে। জিংসেল দেখে বলে, এটা তুমি কি করছো? থেন বলে, তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে না, এজন্য বিছানা রেডি করছি। তখন জিংসেল তাকে টিজ করে বলে, তোমাকে দিয়ে এই কাজ হবে না। তখন থেনের অনেক রাগ উঠে। সেই জিংসেলকে খাটে ফেলে তার উপর বসে পড়ে। জিংসেল অবাক হয়ে তাকে দেখতে থাকে। জিংসেল আবার বলে, তোমাকে দিয়ে হবে না। তখন থেন তার বুকে শুয়ে পড়ে। সে বলে, একদম নড়বে না, এভাবেই শুয়ে থাকো, আমার এভাবেই তোমার উপর শুয়ে থাকতে ভালো লাগে। এবার জিংসেল থেনকে নিজের নিচে নিয়ে আসে, বলে, আমি তোমাকে ছাড়া কখনো অন্য কাউকে ভালোবাসিনি, আমি শুধু তোমাকেই চেয়েছি। এবার থেনও তার জন্য ফিল করা শুরু করেছিল। জিংসেল বলে, আমাদের আজকের কাজটা করে ফেলা উচিত। তখন থেনও তাকে আর বাধা দেয় না, তারা দুজনে ইন্টিমেট হয়ে যায়। সকালে উঠে জিংসেল থেনকে গুড মর্নিং বলে আর বলে, আমার একটা কাজ আছে, আমি এটা করে বাসায় আসবো। থেন বলে, তোমার একা যাওয়া ঠিক হবে না, আমিও আসবো। এরপর তারা দুইজনে অফিসে আসে। আসলে রোজের বাবা তার বিজনেস পার্টনার,
কিন্তু সে অনেক ফ্রড কাজ করে ব্যবসার ক্ষতি করেছে। জিংসেল তার অপরাধগুলো তার সামনেই বলে, আরও বলে, আমি জেনে ফেলেছি আমাকে মারার জন্য যে গুন্ডাগুলো এসেছিল সেগুলোকে আপনিই পাঠিয়েছেন। অনেকবার আমাকে খুন করার চেষ্টা করেছেন আপনি। তারপর পুলিশ এসে রোজির বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সে পুরো কোম্পানির মালিক হিসেবে নিজের নাম ঘোষণা করে আর এটাও বলে থেন তার বিয়ে করা বউ। আর এর সাথেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এমন ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।